নমস্কার। আশা করি আপনাদের প্রত্যেকের প্রিপারেশন খুব ভালোভাবে চলছে। সামনেই WBSSC গ্রুপ সি, গ্রুপ ডি এবং আমরা একটা মক টেস্ট সিরিজের আয়োজন করেছি। 15টা করে কোয়েশ্চেন থাকবে, যেটা আপনাদের এক্সাম পয়েন্ট অফ ভিউতে খুব উপকার দেবে। এবং শুধু তাই নয়, সামনে যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে যেখানে ইংলিশ একটা ইন্টিগ্রাল পার্ট, একটা নাম্বার ক্যারি করে, সামনেই হয়তো ক্লার্কশিপেরও নোটিফিকেশান বেরোবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় এই সেটগুলো আপনার খুব কাজে লাগবে। ঠিক আছে? তাহলে দেরি না করে আমরা প্রথম প্রশ্নতে চলে যাচ্ছি। চুজ দ্য ওয়ার্ড ফ্রম দ্য মোস্ট সিমিলার, হচ্ছে টিডিএস। ঠিক আছে? তাহলে প্রথমে আপনারা উত্তরটা দেখে নিন এবং তারপর আমরা যেরকম ডিটেলে এক্সপ্লেন করি সেভাবে আমরা এক্সপ্লেনেশন দেবো। তো এটা হচ্ছে টিডিএস। তাহলে টিডিএস এর সিমিলার ওয়ার্ড কী হবে দেখে নিই। না, টিডিএস এর সিমিলার ওয়ার্ড হচ্ছে বোরিং। ঠিক আছে? টিডিএস শব্দটার অর্থ কী? না, একঘেয়ে, ক্লান্তিকর বা বিরক্তিকর। ঠিক আছে? বোরিং মানে আমরা জানি একঘেয়ে। যেমন দেখুন, দ্য লেকচার ওয়াজ টিডিয়াস অ্যান্ড মোস্ট স্টুডেন্ট ফেল অ্যাসলিপ। তাই তো? বক্তৃতাটি একঘেয়ে থাকার জন্য বেশিরভাগ শিক্ষার্থী ঘুমিয়ে গেছিল। আবার ডুইং দ্য সেম ওয়ার্ক এভরিডে ক্যান বি ভেরি বোরিং। তাই না? একই ধরনের কাজ আমাদের কাছে বোরিং লাগে। তো এই যে বোরিং, তারও কিন্তু আবার বেশ কিছু একই রকম শব্দ আছে যেগুলোকে আমরা সমার্থক শব্দ বলি। যেমন দেখে মনোটোনাস বলে না, যে একটা মনোটোনাস লাইফ মানে একঘেয়ে লাইফ। ডাল, ডাল মানে নিস্তেজ হয়ে যাওয়া, একঘেয়ে হয়ে যাওয়া। ঠিক আছে? টায়ার্ডসাম মানে খুব ক্লান্তিকর। ঠিক আছে? তারপর হচ্ছে ওয়ারিসাম। তো এই ধরনের যে শব্দগুলো সেগুলো হবে। তাহলে টিডিয়াস যে কথাটা, টিডিয়াসের অর্থ হচ্ছে বোরিং। বাকি দেখুন, এক্সাইটিং, ইন্টারেস্টিং, থ্রিলিং, এগুলো কোনোটাই কিন্তু টিডিএসের সঙ্গে যাচ্ছে না, তাই না? এগুলো মানে হচ্ছে প্রাণ প্রাচুর্য, এরকম একটা বিষয় বা ইন্টারেস্টিং একটা বিষয়। সেটা কিন্তু বোরিং মানেই হচ্ছে সেটা একঘেয়ে। বেশ, পরেরটা দেখি। অ্যারোগ্যান্ট বলেছে। ঠিক আছে? অ্যারোগ্যান্টের অপোজিট আমাকে বলেছে। তাহলে অ্যারোগ্যান্টের অপোজিট আমাদের এখান থেকে কী হবে? প্রথমে আপনারা একটু নিজেরা ভেবে নেন এবং তারপর উত্তরটা দেখাচ্ছি। অ্যারোগ্যান্ট যেটা আছে তার অপোজিট হবে হাম্বেল। হাম্বেল মানে হচ্ছে নম্র, নম্রতা। আর অ্যারোগ্যান্ট মানে হচ্ছে অহংকারী। যেমন হিজ অ্যারোগ্যান্ট বিহেভিয়ার অ্যানোয়েড এভরিওয়ান। তাই তো? তার অহংকারী আচরণ সবাইকে বিরক্ত করেছিল। আবার ডিসপাইট হিজ সাকসেস হি রিমেইনড হাম্বেল অ্যান্ড রেসপেক্টফুল। অর্থাৎ সফল হওয়া সত্ত্বেও তিনি কিন্তু নম্র এবং সম্মানজনক ছিলেন। বেশ, পরেরটা দেখি। এখানে কি হচ্ছে, সেন্টেন্সে আমাকে এরার দেখতে বলেছে। তাহলে নাইদার অফ দ্য বয় হ্যাভ কমপ্লিটেড দেয়ার হোমওয়ার্ক অন টাইম। তাহলে এখানে কোন জায়গাটা আমার ভুল শব্দতে? তো দেখি আমরা বুঝতে পারছি যে নাইদার অফ দ্য বয়েজ যেটা রয়েছে মানে হ্যাভ কমপ্লিটেড যেটা, সেখানটা ভুল। কেন না, নাইদার অফ তারপরে সবসময় সিঙ্গুলার ব্যবহার করা হয়। নাইদার অফ মানে হচ্ছে কোনো স্টুডেন্টই করেনি, তাহলে সেখানে সিঙ্গুলার ব্যবহার করা হচ্ছে। আইদার অফ দ্য, এখানে কি হচ্ছে যে নাইদার অফ, আইদার অফ দ্য অ্যান্সার্স ইজ কারেক্ট, তাই না? তাহলে দেখুন এখানে ইজ যেটা সিঙ্গুলার ভার্ব আমরা ব্যবহার করছি। যদি নান অফ দেম থাকে সেখানে ইজ আর দুটোই হতে পারে। ঠিক আছে? আচ্ছা, আবার এই যে শব্দগুলো ইচ, এভরি, এভরিওয়ান, এভরিবডি, এনিওয়ান, এনিবডি, সামওয়ান, সামবডি, নো ওয়ান, নোবডি, এগুলোকে আমরা ইনডিফিনাইট প্রোনাউন্স বলি। এরা কিন্তু সিঙ্গুলার আইডিয়া মানে দেয়, মানে সেই জন্য এদের ভাবগুলো কিন্তু সবসময় সিঙ্গুলার ভাব হবে। ঠিক আছে? বোঝা গেল? এগুলো হচ্ছে কি ইনডিফিনাইট প্রোনাউন্স। বেশ, তাহলে এটা হ্যাভ কমপ্লিটেড হবে। 4 নম্বরটা কি বলছে? দেখুন, ইচ অফ দ্য স্টুডেন্ট ওয়্যার গিভেন এ সার্টিফিকেট ফর দ্য পার্টিসিপেশন। তাহলে এখানে কি হবে দেখুন, ইচ অফ দ্য স্টুডেন্ট, প্রত্যেকটা স্টুডেন্ট, তাহলে ওয়্যার গিভেন কি হবে? তাহলে দেখুন এখানে আমরা কি করছি, না এখানে ওয়্যার গিভেন কখনো হবে না, তাই না? ইচ অফ দ্য স্টুডেন্টস ওয়াজ গিভেন, প্রত্যেকে আলাদা করে বই পেয়েছে। ইচ অফ দ্য স্টুডেন্ট, এক একটা স্টুডেন্টকে আলাদা আলাদা করে বলা হচ্ছে, তাহলে সেই জন্য এখানে ওয়াজ হবে। যদি এটা বলতো অল দ্য স্টুডেন্টস ওয়ার গিভেন বুক, তাহলে সবাই একসঙ্গে বই পেয়েছে, সেটা ওয়্যার হতো। ইচ অফ দ্য গার্লস হ্যাজ রিসিভ এ প্রাইজ, ইচ, এভরি ওয়ান অফ দ্য বুকস ইজ এভরি ওয়ান অফ দ্য বুকস ইজ ইন্টারেস্টিং, মানে এই বইয়ের সব কিছু ইন্টারেস্টিং। ইচ স্টুডেন্ট হ্যাজ এ ল্যাপটপ, প্রত্যেকটা স্টুডেন্টের একটা করে ল্যাপটপ আছে, তাই তো? তাহলে এই ধরনের বিষয়টা হবে, ওয়্যার গিভেন হবে। 5 নম্বরটা দেখি, আইডেন্টিফাই দ্য টাইপ অফ দ্য সেন্টেন্স। কি বলেছে? এটা কোন সেন্টেন্স, সিম্পল না কম্পাউন্ড না কমপ্লেক্স? ঠিক আছে? আগের দিনে আমি যে এক্সাম্পল দিয়েছিলাম একটা কমপ্লেক্স সেন্টেন্সে এক্সাম্পল দিয়েছিলাম এবং সেখানে আমি এক্সপ্লেনও করেছিলাম, তাই এটা আপনাদের বলে দেওয়াটা সহজই হবে। তাহলে দেখুন এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। কেন না, কম্পাউন্ড সেন্টেন্সে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে যেটা অ্যান দ্বারা যুক্ত হচ্ছে, তাই না? ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল সাকসেস। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স যখন হবে, যখন দুই বা তত থেকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেটা থাকবে সেটা কোঅর্ডিনেটিং কনজাংশনের দ্বারা যুক্ত। এবং এর একটা শর্টকাট আছে, দেখুন ফান বয়েজ। ঠিক আছে? এটা যদি আপনারা মনে রাখতে পারেন, ফর অ্যান্ড, নর, বাট, অর, ইয়েস আর সো। ঠিক আছে? তাহলে ফান বয়েজ যদি মনে রাখতে পারেন, তাহলে এই ধরনের যে শব্দগুলো এগুলো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এই শব্দগুলোকে ব্যবহার করে থাকি। ঠিক আছে? বেশ, এরপর কি বলছে না,
ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একটা দিয়েছে, বেশ। কি বলছে না সি ইজ গুড, তাহলে কিসে ম্যাথামেটিক্সে হবে? সি ইজ গুড অ্যাট ম্যাথামেটিক্স, তাহলে গুডের সঙ্গে অ্যাডজেক্টিভের যদি বিশেষ দক্ষতা বোঝাতে হয় তাহলে অ্যাট হয়। সি ইজ গুড অ্যাট ম্যাথামেটিক্স, হি ইজ গুড অ্যাট প্লেইং ক্রিকেট, ঠিক আছে। এবার গুড অ্যাট মানে দক্ষতা, গুড ইন মানে কোনো কোনো না কোনো ক্ষেত্রে, কোনো একটা পার্টিকুলার ক্ষেত্রে ভালো, এরকম বোঝাতে গুড ইন বোঝায়। গুড উইথ মানে হচ্ছে কারোর সাথে ভালো সম্পর্কে বোঝায়। আর গুড ফর মানে হচ্ছে কারোর জন্য উপকারী, একটা শব্দ আছে না গুড ফর নাথিং, মানে কারোর জন্যই মানে কোনো উপকারী নয় আর কি, তাহলে গুড ফর মানে হচ্ছে কারোর জন্য উপকারী, বেশ। এরপর দেখুন গিভ আপ, গিভ আপ মানে তো আমরা জানি কোনোদিন গিভ আপ করো না, এরকম আমরা মোটিভেশনাল প্রচুর এরকম ভিডিও দেখতে পাই। তাহলে গিভ আপের কারেক্ট মানে হচ্ছে স্টপ ট্রাইং, তাই তো, মানে হাল ছেড়ে দেওয়া, বেশ। পরেরটা কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ড্যাশ হিমালয় দ্য হাইয়েস্ট মাউন্টেন রেঞ্জ ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে হিমালয়ের আগে কি বসবে আমরা দেখে নিই, আর্টিকেল কোন আর্টিকেলটা বসবে। দেখুন হিমালয়ে যখন একটা পর্বত শ্রেণী বোঝাবে সেখানে সবসময় দিয়ে হবে দ্য হিমালয়ান, দ্য আলপস, দ্য আন্দিজ। কিন্তু যদি একটা সিঙ্গেল পিক থাকে সেখানে আবার আর্টিকেল লাগবে না, যেমন মাউন্ট এভারেস্টের আগে, মাউন্ট কাঞ্চনজঙ্ঘার আগে, মাউন্ট কিলিমাঞ্জারোর আগে এগুলোতে কখনোই কিন্তু আর্টিকেল বসবে না, ঠিক আছে। এবার আমরা কিছু কিছু ক্ষেত্র দেখে নিই, দি কোথায় ব্যবহার করা হবে, জিওগ্রাফিক্যাল যেগুলো ফিচার, মানে ওশেনের ক্ষেত্রে দ্য প্যাসিফিক ওশেন, দ্য ইন্ডিয়ান ওশেন, রিভারের ক্ষেত্রে দ্য গঙ্গেস, দ্য নীল, দ্য দ্য টেমস, তাই তো। সিজের মানে সমুদ্রের ক্ষেত্রে দ্য আরাবিয়ান সি, দ্য ডেড সি। ডেজার্টের ক্ষেত্রে দেখুন যেগুলো হচ্ছে মরুভূমি, দ্য সাহারা ডেজার্ট, দ্য থর ডেজার্ট। গ্রুপ অফ আইল্যান্ড, দ্বীপপুঞ্জের ক্ষেত্রে দ্য আন্দামান আইল্যান্ড, দ্য ওয়েস্ট ইন্ডিজ, ঠিক আছে। আবার ইউনিক থিং মানে দ্য সান, দ্য মুন, দ্য আর্থ, দ্য তাজমহল। কিন্তু আবার সুপারলেটিভ যদি হয় দ্য হাইয়েস্ট মাউন্টেন, দ্য বেস্ট স্টুডেন্ট, এগুলো। আর আর্টিকেল কোথায় থাকবে না, কান্ট্রিজের ক্ষেত্রে কখনো আর্টিকেল, কন্টিনেন্ট যেগুলো থাকে, মহাদেশ যেগুলো, সেখানে আর্টিকেল বসে না। কান্ট্রিজের ক্ষেত্রে তো আর্টিকেল বসে না, শুধুমাত্র ইউএসের ক্ষেত্রে মানে হয় দ্য ইউএসএ, দ্য ইউকে, এটা বসে। আর লেক যেগুলো হয় যেমন লেক ভিক্টোরিয়া, ডাল লেক, ঠিক আছে। আর সিঙ্গেল পিকটা আমি বললাম মাউন্ট এভারেস্ট, তাহলে দ্য হিমালয় এটা কিন্তু আমাদের হবে সঠিক উত্তর, বেশ। এরপর গ্রুপ অফ বিসকে কাকে বলে, আগের দিনও এটা আমরা পড়িয়েছিলাম যে মানে কাকে কোনটা বলে, তবু উত্তরটা একবার দেখে নিই। যে সোয়াম মানে হচ্ছে কি না মৌমাছির দল যেটা আছে তাকে বলে এই সোয়াম অফ বিস, যেমন এই সোয়াম অফ বিস অ্যাটাক দ্য গার্ডেনার, দ্য সোয়াম অফ যেটাকে পঙ্গপাল বলা হয়, ঠিক আছে। তো সেটা হচ্ছে ডিস্ট্রয় দ্য ক্রপস, তাহলে সোয়াম মানে হচ্ছে ঝাঁক, অনেক পোকামাকড় যখন একসঙ্গে উড়ে যায় তখন সেটাকে আমরা বলে থাকি সোয়াম, বেশ। এরপরে দেখি, এবং আগের দিনের দেখুন এটা আমি এই পিডিএফটা দেখিয়েওছিলাম যে কোনগুলো আমাদের বিভিন্ন জিনিস বলে, মার্ডার অফ ক্রোজ, ঠিক আছে, পার্লামেন্ট অফ আউলস। তো এটা একটু আপনারা একটু দেখে নেবেন, একটু পড়ে নেবেন প্রত্যেকটা শব্দের কি অর্থ, বেশ। পরেরটা যাচ্ছি, চুজ দ্য কারেক্ট ফ্রম হোয়েন আই রিচ দ্য স্টেশন দ্য ট্রেন ড্যাশ হ্যাজ লেফট, ঠিক আছে। তাহলে কি হবে, হ্যাজ লেফট হবে না হ্যাড লেফট হবে সেটা আমরা দেখে নিই। তাহলে প্রথমে আপনার উত্তরটা নিজেরা দেন, হোয়েন আই রিচ দ্য স্টেশন দ্য ট্রেন হ্যাজ লিফট না হ্যাড লিফট না লিভস না উইল লিভ, কোনটা হবে? দেখুন কি বলছে না এটা হ্যাড লিফট হবে, কেন না ঘটনার ক্রম হচ্ছে প্রথমে কোনটা ঘটেছে, ট্রেনটা ছেড়ে গেছে, পরে কোনটা ঘটেছে আই রিচ দ্য স্টেশন, তাহলে আমি যখন স্টেশনে পৌঁছেছি তখনই তো ট্রেনটা ছেড়ে গেছে। তাহলে এই ধরনের যখন কাজে হবে, যখন যেটা আগে হয়ে গেছে সেখানে আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করব, পরে যেটা সম্পন্ন হবে সেটা সিম্পল পাস্ট ব্যবহার করব, তাই তো। তাহলে এখানে দেখুন হোয়েন আই রিচ দ্য স্টেশন, আমি ট্রেনে যখনই আমি স্টেশনে পৌঁছেছি তার আগেই ঘটনাটা হয়ে গেছে, তার ট্রেনটা ছেড়ে দিয়েছে, সেই জন্য এখানে হবে দ্য ট্রেন হ্যাড লেফট, বেশ। পরেরটা দেখি, পরে এখানে অ্যাডভার্ব কোনটা বলেছে, সি স্পোক ভেরি পোলাইটলি টু দ্য গেস্ট। দেখুন এখানে দুটোই কিন্তু অ্যাকচুয়ালি ভেরি এবং পোলাইটলি দুটোই কিন্তু এখানে মানে মডিফাই করছে, তাই তো, ভাবকে মডিফাই করছে। প্রথমে পোলাইটলি তো ভাবকে মডিফাই করলো, এবং ভেরি সেই পোলাইটটাকে আবার ভেরি দিয়ে আমরা মডিফাই করছি, তার মানে এখানে কিন্তু অ্যাকচুয়ালি দুটো অ্যাডজেক্টিভ ব্যবহার করা হচ্ছে। তাহলে ভেরি এবং পোলাইটলি এই দুটোই কিন্তু হচ্ছে কি না অ্যাডভার্ব, ঠিক আছে, বেশ। তাহলে অ্যাডভার্বের কাজ কি না ভাবকে মডিফাই করা, বেশ। এবার হচ্ছে কনভার্ট টু ইনডিরেক্ট স্পিচ, আই হ্যাভ ফিনিশ মাই ওয়ার্ক, তাহলে এটা আমাদেরকে ন্যারেশন চেঞ্জ করতে হবে। কি বলছে দেখুন না, শি সেড দ্যাট সি হ্যাড ফিনিশ আর ওয়ার্ক, আমরা জানি এইভাবে আমাদের ন্যারেশন করতে হয়। সি সেড আমরা প্রথমে করলাম, তারপর আইটা হয়ে যাবে সি, হ্যাভটা হয়ে যাবে হ্যাড, ফিনিশড হয়ে যাবে, আর মাইটা এখানে কি হয়ে যাবে হার ওয়ার্ক, ঠিক আছে, বেশ। 13 নম্বরে চলে আসছি, প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে বলেছে, সামবডি হ্যাজ স্টোলেন মাই বাইসাইকেল, ঠিক আছে। তাহলে কোনটা অপশানটা হবে, তাহলে আমরা ভয়েসটা চেঞ্জ করে দেখুন, এটা কি হবে না মাই বাইসাইকেল হ্যাজ বিন স্টোলেন, ঠিক আছে। অ্যাক্টিভ যদি এরকম থাকে সাবজেক্ট হ্যাজ হ্যাভ, তারপর ভি3 এবং অবজেক্ট থাকে, তাহলে
অবজেক্ট এখানে চলে এলো, হ্যাজ হ্যাভ এখানে চলে এলো এবং সেখানে আমাদের বিন ব্যবহার করা হয়ে যাবে, তারপর V3 থাকবে এবং তারপর সাবজেক্টটা থাকবে, ঠিক আছে? তাহলে এখানে কি হলো না, সামবডি হ্যাজ স্টোলেন মাই বাইসাইকেল হ্যাজ বিন স্টোলেন, ঠিক আছে? হ্যাজ বিন স্টোলেন, তাহলে এটা হয়ে গেল প্যাসিভ ভয়েসের পরিবর্তন। আচ্ছা, পরেরটা দেখি না, এখানে কারেক্ট সেন্টেন্স বলেছে কোনটা হবে, ঠিক আছে? সেন্টেন্সগুলো আপনারা দেখে নেন। দেখুন এর উত্তর কোনটা হবে, এটা হবে কি না, হি ইজ ক্লেভারার দ্যান ইজ ব্রাদার। ক্লেভার হচ্ছে একটা ডিগ্রি অফ কম্প্যারিজন, তাই তো? তাহলে ক্লেভার, ক্লেভারার এবং ক্লেভারেস্ট, এবং এখানে আমরা মোর ক্লেভার যদি ব্যবহার করা যেত, হি ইজ মোর ক্লেভার দ্যান হিজ ব্রাদার, এটার ব্যবহার হয়, কিন্তু যখন এখানে ক্লেভারার দিয়ে দিয়েছে আমরা কিন্তু এখানে সি অপশনটাকেই নেবো, ঠিক আছে? কিছু কিছু ইংলিশের ক্ষেত্রে হি ইজ মোর ক্লেভার দ্যান হিজ ব্রাদার এটা ব্যবহার করা যেতে পারে, কিন্তু ক্লেভারারটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট তার ব্যবহার হবে। আচ্ছা, 15 নম্বর কি বলছে না, এ পার্সন হু প্রিপেয়ার অ্যান্ড সেল দ্য মেডিসিন তাকে কি বলে? ফিজিশিয়ান, ফার্মাসিস্ট, সার্জন না ডেন্টিস্ট, ঠিক আছে? তাহলে এর উত্তরটা কি হবে, দেখুন এর উত্তর হবে ফার্মাসিস্ট, ঠিক আছে? আচ্ছা, এর আগে আমি এই উত্তরগুলো করে দিয়েছিলাম আগে, যেটা ছিল পেডিস্ট্রিয়ান, ঠিক আছে? পিডিয়াট্রিশিয়ান যেটা হয় শিশু চিকিৎসক, ঠিক আছে? আগের দিনে অপশানে করেছিলাম। তো এখানে মানেগুলো দেখে নেন, ফিজিশিয়ান মানে হচ্ছে সাধারণ চিকিৎসক, আর সার্জেন মানে হচ্ছে শল্য চিকিৎসক, ঠিক আছে? আর ডেন্টিস্ট মানে হচ্ছে দাঁতের চিকিৎসক। তাহলে এখানে উত্তরটা হবে কি না, ফার্মাসিস্ট, ঠিক আছে? ফার্মাসিস্টরাই তারা ওষুধ বানায়। বেশ, আহ, এবং এই হচ্ছে আমাদের আজকের যে সেট, সেই সেটটা আমরা কমপ্লিট করলাম। আশা করি আপনাদের এই সিরিজটা ভালো লাগছে। যদি কোনো ইমপ্রুভমেন্ট বা সাজেশন আমাকে দেওয়ার থাকে, বা অন্য কোনো মানে ইংলিশের ওপর বা অন্য কোনো সাবজেক্টের ওপর আপনারা কিছু কন্টেন্ট চাইছেন, আমাকে অবশ্যই জানাবেন। প্রত্যেককে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।